সয়েল সার্ভে ইজ ইউজড ফর কিসের জন্য ব্যবহার হয় সয়েল সার্ভে গুলো? এক নাম হলো ফার্ম প্ল্যানিং। একটা বড় একটা ফার্ম করবে, কোথায় বাড়ি ঘর করবে, কোথায় অফিস করবে, কোথায় বাড়ি ঘর করবে, কোথায় ড্রেন আউট হবে, কোথায় গরু ফার্ম হবে বা পোল্ট্রি ফার্ম হবে বা এগ্রিকালচার ফার্ম হবে, এই জন্য ফার্ম প্ল্যানিং। বড় একটা ফার্ম করতে গেলে আগে প্ল্যানিং করে নিতে হয়। 2 নম্বর হলো রুরাল ল্যান্ড ক্লাসিফিকেশন। গ্রাম দেশে কৃষি জমি আছে না, কি বলো? আছে না কৃষি জমি? জি স্যার। কৃষি জমি উঁচা জমি না নিচু জমি, নাকি শহরের জমি বা এক ফসলি জমি বা 3 ফসলি জমি, হাই, ভেরি হাই, লো, মিডিয়াম, এগুলো ক্যাটাগরি করা হয়। এর উপর ভিত্তি করে যে জমিগুলো চাষাবাদ বেশি হয় তাদের ভূমি কর বা খাজনা সেটাও বেশি হয়। হাওরের জমি একটি ফসল হয়, সেখানে কিন্তু খাজনা কম কম্পেয়ার টু আদার পার্টস অফ দি কান্ট্রি। যেখানে ফসল বেশি হয় সেখানে ওই এলাকার জমির খাজনাও বেশি ধরা হয়। আর যেখানে এক ফসল হয় সেখানে জমির খাজনা বা করও কম হয়। ল্যান্ড অ্যাপ্রাইজাল, কোয়ালিটি অ্যান্ড পটেনশিয়ালিটি অফ ল্যান্ড। যে ভূমি, বাংলাদেশে যত কাজকর্ম হয়, গভর্নমেন্টে যত অফিস আদালত করে, এগুলো তো কৃষি জমিতেই করে, তাই না? কি বলো? ময়মনসিংহ ডিভিশন সিটি হচ্ছে, নদীর ওপারে চর, সেখানে ওই জমি গভর্নমেন্টে ক্রোপ করতেছে, জমি অধিগ্রহণ করতেছে। এই জমির গুলো দাম কিরকম হবে, এই জমিগুলো প্রাইস কিরকম হবে, এটা ওই সয়েল সার্ভে ডাটা থেকে গভর্নমেন্টে নিয়ে থাকে। বুঝতে পারছো? 4 নাম্বার হলো সেটেলমেন্ট অফ নিউ ল্যান্ডস। নতুন জমি চর জেগে উঠছে, বাংলাদেশে আয়তন একটু একটু বাড়তেছে, বঙ্গোপসাগরে ওই চর উঠে বলে, এবং বড় বড় নদী যেগুলো আছে, পদ্মা নদীর ভিতরে চর জেগে উঠতেছে, যমুনা নদীর ভিতরে চর জেগে উঠতেছে। এই সমস্ত নতুন যে এলাকা গড়ে উঠে, এখানে কিরকম জমি উঠলো এবং এটা ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড টু দি পুয়ার পিপল যেটা হয়, এটাও করে থাকি। গাইডেন্স অফ প্রসপেক্টিভ ফার্ম বায়ার্স, অর্থাৎ কোন একজন বিরাট ফার্ম করবে, ফার্ম করতে গেলে এখানে এই জমিটা আসলে কোন কাজের জন্য সুইটেবল কি না, এগুলো যেমন আছে বাংলাদেশে আগে চা কোথায়, এখন চা কোথায় প্রধানত বেশি হয় জানো? চা সিলেটে, চিটাগাঙে, তাই না? তোমরা হয়তো জানো, আমরাও জানতাম যে পাহাড়ি এলাকা ছাড়া চা হয় না। কিন্তু এই একই বরাবর পঞ্চগড়ের ওদিকে যখন ল্যান্ড সার্ভে করাইলো কাজী ফার্মস দিয়ে, ওরা লোক দিয়ে কনসালটেন্ট নিয়োগ করে, দেখতে পালে যে না, এই মাটির পিএইচ সিলেটের মাটি পিএইচ এর কাছাকাছি, এখানে বৃষ্টিপাত একটু কম হয়, কিন্তু আর্টিফিশিয়াল ইরিগেশন দেওয়া হয় তাহলে চা বাগান গড়ে উঠবে। কাজী ফার্মসটা ওখানে হিউজ এরিয়া খুব অল্প মূল্যে তারা কিনে ফেলছে, কিনা সেখানে চায়ের বাগান তৈরি করছে। বাংলাদেশে একমাত্র অর্গানিকটি তারাই করে থাকে। অ্যাজ ইউজুয়াল যে টি গুলো আছে তার চেয়ে কমপক্ষে 3 গুণ দামে সেই চা গুলো বিক্রি হয়। এইভাবে প্রসপেক্টিভ ফার্ম বায়াররা যখন জমি কিনতে যায়, তারা সার্ভে করিয়ে নেয় যে এখানে এই পার্টিকুলার ফসলটি হবে কি হবে না। ল্যান্ড ইউজ প্ল্যানিং, ল্যান্ড মানে ভূমি বলি আমরা, এর প্ল্যানিং কি করা যেতে পারে এ নিয়ে কাজ করে। অ্যাসেসিং পটেনশিয়ালিটিস ফর স্পেশাল ক্রপস, বাংলাদেশে যে সমস্ত ফসল হচ্ছে এটা যদি এক্সটেনশন করতে চাওয়া হয় তাহলে কোথায় হবে সেটা জন্য অ্যাসেসমেন্ট করা হয়। এক সময় সাগর কলা বলতে মুন্সিগঞ্জে বুঝাইতো, এরপরে সারা দেশে সাগর কলা চাষ হয়। অনুরূপ ভাবে আম বলতে একসময় রাজশাহী বুঝাইতো, এখন সাতক্ষীরাতে প্রচুর ভালো আম তৈরি হয়, বরন্দ্রা এলাকায় কৃষি জমিতে আমের বাগান হচ্ছে। এই জন্য সয়েল সার্ভে প্রয়োজন আছে। শেষ কথা হলো ইঞ্জিনিয়ারিং ইউজেস, রাস্তাঘাট কোথায় হবে না হবে, বিমানবন্দর কোথায় হবে না হবে। একসময় এই মুন্সিগঞ্জে নিচু এলাকায় মাটি ভরাট করে বলা হচ্ছিল যে আমরা আন্তর্জাতিক বিমানবন্দর বানাবো। সয়েল সার্ভে ডাটা থেকে দেখা গেল মাটির 5-6 হলো পিট মাটি, পিট মাটি হলো বিয়ারিং ক্যাপাসিটি খুব কম, সুতরাং হাজার হাজার টনের যে প্লেন যেটা নাম ওঠানামা করবে এই জন্য মাটিটা ধসে যাবে, পরে সেটা বাদ দেওয়া হয়েছে। সুতরাং সয়েল সার্ভে আমরা করে থাকি, 1 নম্বর কি ফার্ম প্ল্যানিং নাকি, 2 নম্বর কি
রুরাল ল্যান্ড ক্লাসিফিকেশন, 3 নম্বর হলো ল্যান্ড অ্যাপ্রেজাল, 4 নম্বর হলো সেটেলমেন্ট অফ নিউ ল্যান্ডস, 5 নম্বর হলো গাইডেন্স অফ প্রসপেক্টিভ ফার্ম বায়ার্স, 6 নম্বর হলো ল্যান্ড ইউজ প্ল্যানিং, 7 নম্বর হলো অ্যাসেসিং পটেনশিয়াল রিস্ক ফর স্পেশাল ক্রপস, 7 নম্বর হলো ইঞ্জিনিয়ারিং ইউজেস। তার মধ্যে ইঞ্জিনিয়ারিং ইউজেস কে অবশ্যই সার্ভে করতে হবে, সার্ভে ছাড়া কোনো কনস্ট্রাকশন কাজ করা যাবে না। যে কোনো কনস্ট্রাকশন আগে কি করে নিতে হয়, সার্ভে করতে হয়। এরপরে হলো প্রিন্সিপল মানে নীতি, সয়েল সার্ভে যে করবো এর কিছু নীতিমালা আছে। 1 নম্বর হলো এ সয়েল মাস্ট হ্যাভ অ্যান এইম, কোনো উদ্দেশ্য ছাড়া সয়েল সার্ভে করা যাবে না। উদ্দেশ্যের উপর ভিত্তি করে নিরূপিত হবে আমার সয়েল সার্ভেটা কেমন হবে। যদি ইঞ্জিনিয়ারিং পারপাসে একটা রাস্তাঘাট বিমানবন্দর করতে চাই তাহলে সার্ভের দিকটা হবে ভিন্ন। যদি আমরা ফ্রুট অর্চার্ড করতে চাই তার দিকটা হবে ভিন্ন। ফিশারিজ কমপ্লেক্স করতে চাইলে তার নিয়মটা হবে ভিন্ন। অর্থাৎ এইম উপর ভিত্তি করে গড়ে উঠবে সয়েল সার্ভে। এইম ছাড়া সয়েল সার্ভে করা যায় না। 2 নম্বর এ সয়েল সার্ভে মাস্ট শো সয়েলস মানে সয়েল ম্যাপ। এটা সয়েল সার্ভে করতে গেলে তুমি করলা, কিন্তু ম্যাপ ছাড়া এর কোনো দাম নাই, কারণ ম্যাপ দিয়ে মানুষ এটাকে মূল্যায়ন করবে তার কাজে আসবে কি না আসবে। সুতরাং সয়েল সার্ভে প্রথমে কি লাগবে, একটা এইম লাগবে। 2 নম্বর হলো সয়েল সার্ভে করার পর একটা ম্যাপ তৈরি করতে হবে। আর এটাও প্রিন্সিপল, ল্যান্ড রিসোর্সেস ডু নট কনসিস্ট অফ সয়েলস অ্যালোন। সয়েল এন্ড রিসোর্স বলতে যা বোঝায় সেটা শুধু সয়েলকে বোঝায় না, আরো অন্যান্য জিনিস আছে। ল্যান্ড খুব ভালো কিন্তু পানির সোর্স নাই। ল্যান্ড খুব ভালো, সেখানে দেখা যাবে যে বৃষ্টিপাত ঠিক মতো হচ্ছে না। ল্যান্ড খুব ভালো, পানিতে হয়তো আর্সেনিক প্রচুর পরিমাণে আছে। ল্যান্ড ভালো কিন্তু উঁচা নিচে বেশি ফসলের জন্য সুবিধা নয়, কনস্ট্রাকশন ওয়ার্কের জন্য হিউজ ফিলিং আপ করতে হবে। সুতরাং সয়েলটাই শুধু নয়, সয়েল এবং তার পারিপার্শ্বিকতা যে ফ্যাক্টর গুলো আছে সবগুলোই এর ভিতরে কনসিডারেশনে নিয়ে আসতে হয়। 4 নম্বর হলো সয়েল ম্যাপ এন্ড রিপোর্ট আর কমপ্লিমেন্টারি। সয়েলের একটা ম্যাপ আর এই ম্যাপটা বোঝানোর জন্য হলো রিপোর্ট। সুতরাং এই দুটো মিলেই হলো পরিপূর্ণ জিনিস। ম্যাপ দিয়েও হবে না, রিপোর্ট দিয়েও হবে না। রিপোর্ট আছে ম্যাপ নাই, কাজে আসবে না। ম্যাপ আছে, ম্যাপে কি বোঝায়, রিপোর্ট ছাড়া কাজে আসবে না। সুতরাং একটি আরেকটা কমপ্লিমেন্টারি। Soil survey is not the sole basis for decision on land use and management. এটা সয়েল সার্ভে পুরোপুরি এরপর ভিত্তি করে ল্যান্ড ম্যানেজমেন্টকে 100% করা যাবে না। যেমন আছে তরমুজের চাষ করা হয়, তরমুজ অনেক বড় বড় 3-4-5 কেজি তরমুজ হয়। এক জায়গায় প্রচুর তরমুজ হলো কিন্তু কমিউনিকেশন নেটওয়ার্কিং নাই, মার্কেটিং চ্যানেল নাই, তরমুজ তৈরি হলো কিন্তু বিক্রি করার জায়গা নেই। সুতরাং ওই প্রোডাকশনের জন্য তো ল্যান্ড সয়েল সার্ভে ঠিক আছে, কিন্তু মার্কেটিং লিঙ্কেজ, রাস্তাঘাট তার মার্কেটিং লিঙ্কেজ তৈরি না করে শুধু সয়েল সার্ভে ভিত্তি করেই আমরা ল্যান্ডকে ইউজ করতে পারবো না। তাহলে সয়েল সার্ভে প্রিন্সিপাল কতগুলো, কয়টা প্রিন্সিপাল? 5টা। এইম থাকতে হবে। এইম থাকবে। 2 নাম্বার কি, ম্যাপ লাগবে। ল্যান্ড রিসোর্স বলতে শুধু সয়েলকে বুঝে নেয়, পানি, পারিপার্শ্বিকতা, ভূমির বন্ধুরতা, উঁচা নিচু, ওয়াটার থাকলে তার কোয়ালিটি কেমন, এগুলো আসবে। 4 নাম্বার কি, ম্যাপও লাগবে। ম্যাপ হলো ম্যাপ, রিপোর্ট হলো ম্যাপকে ব্যাখ্যা করার জন্য রিপোর্ট। সুতরাং সয়েল সার্ভের ম্যাপও লাগবে, আবার সাথে সাথে কি লাগবে, রিপোর্ট লাগবে। সয়েল সার্ভে দিয়েই 100% তোমার সিদ্ধান্ত নেওয়া যাবে না যে এলাকায় করা যাবে কি যাবে না। যেমন বললাম তরমুজের কথা, দুর্গম এলাকায় বহু তরমুজ হবে, মার্কেটিং চ্যানেল নাই, রাস্তাঘাট নাই, কমিউনিকেশন নাই, তরমুজ হলো বিক্রি করার পথ নাই, তাহলে চাষ করা লাভ কি হলো, বুঝতে পারছো? সুতরাং সয়েল সার্ভের সাথে আরো পারিপার্শ্বিকতা যদি প্রোডাক্ট তৈরি হয়, সুতরাং এর ম্যানেজমেন্ট যে একটা ফ্যাক্টর আছে সেটা আমাদের দৃষ্টিতে রাখতে হবে। তাহলে প্রিন্সিপাল মোট কয়টা? 5টা। মনে থাকবে তো? জি স্যার। আচ্ছা, ইনশাআল্লাহ। ইউজার অফ সয়েল সার্ভিস, সয়েল সার্ভিস আমরা করি, এর ইউজার কারা, কাদের জন্য? এটা ফর হোম, হলো কৃষকের জন্য। 2 নম্বর হলো এগ্রিকালচারাল অ্যাডভাইজরি স্টাফ,
এগ্রিকালচার অ্যাডভাইজারি স্টাফ হলো আমাদের দেশে অ্যাডভাইজারি সার্ভিস যেগুলো আছে, আমাদের দেশে কৃষি এখন কি আছে, ভবিষ্যতে কৃষি নীতিমালা কেমন হবে, বুঝতে পারছো? যেন উত্তরবঙ্গে বলা হচ্ছে পানি লেয়ার নিচে নেমে যাচ্ছে, বোরো ধান করো না, বড় সাউথ বেঙ্গলে যায় আমাদের টি আউশ এবং তিয়ামান বারাও যেখানে ভালো পানি আছে সেখানে আমাদের বোরো ধানের চাষ করো। নর্থ বেঙ্গলে বোরো ধান চাষ করতে নতুন কোন, এটা জানো কিনা, নর্থ বেঙ্গলে বরেন্দ্র এলাকায় আর নতুন করে কোনো ডিপ টিউবওয়েল বসানো যাবে না বরেন্দ্র এলাকায়, বুঝতে পারছো? তার কারণ হলো পানি তোলার কারণে পানির লেয়ার নিচে চলে যাচ্ছে, নিচে চলে গেলে তো মানুষ খাবারই পানি পাবে না। সুতরাং দেশে কৃষির অ্যাডভাইজারি স্টাফ বা স্যার লোকজন যারা আছে তাদের জন্য এটা কৃষি নীতিমালার জন্য এটা একটা প্রযোজ্য। 3 নম্বর হলো যারা গবেষণা করে থাকেন তাদের জন্য। 4 নম্বর হলো যারা ফরেস্ট্রি সাথে জড়িত, কোথায় কোন ফরেস্ট হবে এর উপর ভিত্তি করে তারাও জড়িত। প্ল্যানিং এজেন্সি, আমাদের দেশে পরিকল্পনাবিদরা আছেন এবং বিদেশি এক্সপার্ট এসে যখন আমাদের দেশে প্ল্যানিং করে থাকেন, সুতরাং এই প্ল্যানিং এজেন্সির জন্য সয়েল সার্ভিস এ মাস্ট। ডেভেলপমেন্ট অর্গানাইজেশনস, আমাদের দেশে বিদেশে অনেক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কাজ করে থাকে, সুতরাং তারাও যে অনেক কাজ করার আগে বলবে সয়েল সার্ভে আছে কিনা, না থাকলে তারা করে নেবে। ইঞ্জিনিয়ার্স, এটা তো বুঝতেই পারছি যে কোনো কনস্ট্রাকশন আর করতে হলে তাদের সার্ভে করতেই হবে। আর প্রাইভেট ইনভেস্টর্স মনে করো তোমরা কেউ আসো, কেউ হয়তো চাইবে হাই ভ্যালু ক্রপস, তোমরা স্ট্রবেরি চাষ করতে চাচ্ছ, এর সাথে হাই ভ্যালু ক্রপস যেগুলো আছে ড্রাগন ফলের চাষ করতে চাচ্ছ। কোথায় ড্রাগন ফল হবে, এর সাথে স্ট্রবেরি, উপরে ড্রাগন ফল হবে, নিচে স্ট্রবেরি হবে, তোমরা এরকম ইনভেস্টমেন্ট করতে চাচ্ছ, এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট করতে যাচ্ছ, সুতরাং তোমাদের এই জিনিস দরকার হবে। আর প্রথমে কার জন্য দরকার এটা? ফার্মার। 2 নম্বর কি? এগ্রিকালচার অ্যাডভাইসরি স্টাফ, তারপরে কি? রিসার্চার্স ফরেস্টার্স প্ল্যানিং এজেন্সিস তারপরে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তারপরে ইঞ্জিনিয়ার তারপরে তোমাদের জন্য প্রাইভেট ইনভেস্টর, তোমরা যারা প্রাইভেট ইনভেস্টর হবে, কৃষি খাতে বিভিন্ন ইনভেস্টমেন্ট করবে, বড় বড় এন্টারপ্রেনিউর ডেভেলপমেন্ট করবে, বহুত লোককে চাকরি দিবে, তোমরা ভবিষ্যতে যারা প্রাইভেট ইনভেস্টর হবে তোমাদের জন্য, ঠিক আছে? ইউজার অফ সয়েল সার্ভে মানে থাকবে তো নাকি? ইনশাআল্লাহ স্যার খুব কঠিন নাকি? জি না স্যার। আচ্ছা, না লাগলে ভালো। ক্লাসিফিকেশন অফ সয়েল সার্ভে, আমাদের যে সয়েল সার্ভে করি এর ক্লাসিফিকেশন প্রায়শই পরীক্ষায় আসে। ক্লাসিফিকেশন নির্ভর করে, ক্লাসিফিকেশন অফ সয়েল সার্ভে আর বেসড অন কাইন্ড এন্ড ইন্টেন্সিটি অফ হেলথ এক্সামিনেশন। কাইন্ড মানে কোন ধরন, ইন্টেন্সিটি মানে কম করবো না বেশি করব। একটা জমি মনে করো আছে আমাদের বিরাট 100 একর জমি আছে, প্রতিটা জমি আমরা টেস্ট করব নাকি 100 একরের মধ্যে 2-4-5টা স্যাম্পল নেব, এর উপর ভিত্তি করে আমরা সয়েল সার্ভে একটা এলাকায় যে করব, কাইন্ড কোন ধরনের চাচ্ছে এবং কত ঘন ঘন এই সয়েল সার্ভে করে তার ভ্যালুটা চাচ্ছে, প্রতিটা ফিল্ডে টেস্ট করতে চাচ্ছি না 10 ফিল্ড অন্তর অন্তর, নাকি গ্রামের মধ্যে একটা ফিল্ড, নাকি ইউনিয়ন মৌজাতে 5টা ফিল্ড, না ইউনিয়নে 100 ফিল্ড, না থানায় 1000 ফিল্ড, বুঝতে পারছো? সুতরাং খুব বেশি বেশি করব না কম কম করব, কম কম ফিল্ড সার্ভে করব। এর উপর ভিত্তি করে 4 ধরনের সার্ভে আছে। কয় ধরনের সার্ভে আছে? 4 ধরনের। 1 নম্বর হলো এক্সপ্লোরেটরি সার্ভে। কি জিনিস সেটা? এক্সপ্লোরেটরি সার্ভে, পরে আসবে কথাগুলো। এখানে 2 নম্বর হলো রেকগনিশনস এন্ড সেমি ডিটেইল সার্ভে। রেকগনিশনস বান্নটা ছাত্রছাত্রীরা ভুল করে থাকে, একটু কেয়ারফুল হয়ে। 3 নম্বর হলো ডিটেইলড এন্ড ইন্টেন্সিভ সার্ভে। 4 নম্বর হলো ডিটেইলড রেকগনিশন সয়েল সার্ভে। আমরা একটা একটা করে আসলে তাহলে ক্লিয়ার হবে। এক্সপ্লোরেটরি সার্ভে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই ম্যাপের মধ্যে প্রধানত 3-4টা রং আছে, তাই না? এই রংটা কি? হলুদ স্যার। হলুদ। এই যে হলুদ গুলো আছে না, এগুলো বাংলাদেশের লাল মাটি অঞ্চল। যে হলুদ গুলো আছে সেগুলো কি? লাল মাটি অঞ্চল। এটা হলো ঢাকা, এটা হলো মধুপুর, বুঝতে পারছো? লাল মাটির অঞ্চলটা লাল দিলেই পারতো, ভালো হইতো।
এটা ভালো হইতো। এটা যেহেতু এর সাথে শুধু এর নয়, এর সাথে যেটা হয়েছে এটা ল্যান্ড প্রাকৃতিক ভিত্তি করে এটা করা ম্যাপটা। এরপর যে লাল মাটি যেটা সেটা উঁচু এলাকা, পাহাড় টাহাড়, চিটাগাং হিল, চিটাগাং, সিলেটের কিছু অঞ্চল যেগুলো আছে এগুলোকে লাল হাই এন্ড মিডিয়াম হাইল্যান্ড, এগুলো পাহাড় পোহাড় যেগুলো আছে লাল দেওয়া হয়েছে, বুঝতে পারছো? আর এটা কি সুন্দরবন এলাকা, ঠিক আছে, ম্যাঙ্গো ফরেস্ট যেটা আছে সুন্দরবন। আর এই যে বাকিটা হলো সমতল ভূমি। মনে করো এর বেসিস ক্রাইটেরিয়া হলো স্কেল হয় 1 ইঞ্চি বরাবর 2.5 লাখ একর। কত একর? 2.5 লাখ। 2.5 লাখ। 1 মাইল যদি বলে তা 2.5 লক্ষ মাইল হবে, এটা যদি 1 ইঞ্চি বলে এটা 2.5 লক্ষ ইঞ্চি হবে, বুঝতে পারছো? 1 ইঞ্চি যদি জায়গা হয় তাই 2.5 লক্ষ ইঞ্চি দেখানো হয়। আর উপরেটা যদি 1 মাইল হয় নিচেটা 2.5 লক্ষ মাইল, বুঝতে পারছো? জি স্যার। সাধারণত ইঞ্চি বা সেন্টিমিটার ইউজ করা হয়। যেটা 1 ইঞ্চি হয় তাহলে এটা হলো 2.5 লক্ষ ইঞ্চি। 2.5 লক্ষ ইঞ্চির জায়গাটাকে আমরা 1 ইঞ্চির ভিতরে দেখাবো। এটা সাধারণত হয় ইউজ টু ডু দি ন্যাশনাল সার্ভে উইদিন শর্ট পিরিয়ড অফ টাইম, অল্প সময়ে সারা দেশ সম্বন্ধে কিছু আইডিয়া দেওয়ার জন্য। এখানে ইনফরমেশন কি থাকে? কম থাকে। ইনফরমেশন কি থাকে? কম থাকে। সময়ে থাকে কি? কম পরিমাণে। কম সময়ে কম ইনফরমেশন চাই। মনে করো বাংলাদেশে আমাদের যে স্যাটেলাইট আছে প্রতিদিনই প্রতি সেকেন্ডে ছবি তুলতেছে। হঠাৎ করে বন্যা হলো, বন্যা হলে দেশে বিরাট অংশ ডুবে গেল। গভর্নমেন্টে বলল যে এই বছর বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, কত এলাকা কিরকম হয়েছে, এর জন্য একটা ম্যাপ তার রিপোর্ট দাও। কৃষি মন্ত্রণালয়কে বলে, কৃষি মন্ত্রণালয় স্পার্সের সাথে যোগাযোগ করে, বন্যার আগে স্যাটেলাইটের ছবি, বন্যার পরে স্যাটেলাইটের ছবি তুলে মিলিয়ে দেখে পার্সেন্ট অঞ্চলে বন্যা হয়ে ফসল নষ্ট হয়েছে। বুঝতে পারছো জিনিসটা? অল্প সময়ে অল্প তথ্য, 2-1টা তথ্য যখন করতে চায় তখন এক্সপ্লোরেটরি সার্ভে বলে। যেমন আছে, আবার বলতেছি, এই বছর বন্যা হয়েছে, বন্যার পরে কৃষিমন্ত্রী বললো যে আমাদের দেশে বন্যায় কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে নিরূপণ করে 10 দিনের মধ্যে রিপোর্ট দিবা। সারা দেশে যায় জমি মাইপে কি রিপোর্ট দেওয়া সম্ভব? সম্ভব না স্যার। কি করবে? বন্যার আগে যে সবুজ, সারা দেশের সবুজ ম্যাপ যেটা ছিল স্যাটেলাইটের সাহায্যে নেওয়া হয়েছে, বন্যার 10 দিন পরে যেগুলো আবার নেওয়া হয়েছে স্যাটেলাইটের সাহায্যে, যেখানে ফসল নষ্ট হয়ে গেছে, আগের ফসল ভালো ছিল, দুইটা কম্পেয়ার করে কতটুকু লস হয়েছে, কোন বিভাগে কতটুকু লস হয়েছে, আগে ছিল এখন নাই। বুঝতে পারছো? বন্যার আগে সবুজ ছিল, বন্যার পরে সবুজ আর নাই, মানে নষ্ট হয়ে গেছে। সুতরাং এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা দেখে ওই স্যাটেলাইট পিকচার থেকে ম্যাপ করে, আগের ম্যাপ পরের ম্যাপ, এরকম কয়টা ম্যাপ করে রিপোর্ট দিয়ে দেয়। বাংলাদেশে পুরো দেশে প্রায় 40 ভাগ বা 60 ভাগ ফসল নষ্ট হয়েছে, তার ডকুমেন্ট হলো এটা, বন্যার আগে এই ছবি, বন্যার পরে এই ছবি। এরকম অল্প সময়ে অল্প ইনফরমেশন নিয়ে যে ম্যাপ করা হয় তাকে বলা হয় কি? সার্ভে। এক্সপ্লোরেটরি মানে কি? অল্প সময়ে অল্প তথ্য দিয়ে যে সার্ভে করা হয় তাকে বলা হয় কি? এক্সপ্লোরেটরি সার্ভে। আমাদের দেশে প্রতি বছর এই সার্ভেটা হয়। বন্যা হলেই কথাটা বলবে, সিডর আইলে ঘূর্ণিঝড় হলেই এই কথাটা গভর্নমেন্ট বলবে। ওই স্যাটেলাইটে পিকচার কালেকশন করে একটার সাথে একটা ওভারল্যাপিং করে দেখে কোথায় ছিল, কোথায় নেই, কোথায় ছিল, কোথায় ধ্বংস হয়েছে। বুঝতে পারছো জিনিসটি? আর এই সার্ভের মাধ্যমে কি স্যার প্রপার পাওয়া যায় ইনফরমেশন? ওই 10% ভেরিয়েশন হবে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার 2.5 লাখের হিসাবটা একটু আরেকবার বলবেন? আরে তবু তো হলো, সারা দেশে, আবার সারা দেশে লক্ষ লক্ষ লোক নিয়োগ করে এটা কি মাপা সম্ভব নাকি? ভেরিয়েশন কত হয়? 10% মতো। 60 বললো হয় 66 হইতে পারে, 54 হইতে পারে, মাঝখানে। সুতরাং এটা ঠিক আছে। এইরকম যে সার্ভে তাকে বলা হয় কি সার্ভে? এই সার্ভের নাম কি? এক্সপ্লোরেটরি সার্ভে। তাহলে বুঝতে পারছো জিনিসটা?
জি স্যার। অল্প সময় স্যার 2.5 লাখের একটা হিসাবটা একটু আরেকবার বলবেন? এখানে যে ম্যাপ যেটা করা হয়, ম্যাপটা 1 ইঞ্চি হয়, বুঝতে পারছো? 1 ইঞ্চির ভিতরে 2.5 লক্ষ ইঞ্চি যত মাইল হয়, এর জিনিস 1 ইঞ্চির ভিতরে এটা শো করা হয়। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপর হলো কি রেকনেসেন্স এন্ড সেমি ডিটেইল সার্ভে। রেকনেসেন্স এন্ড সেমি ডিটেইল সার্ভে। রেকনেসেন্স সার্ভে বলতে বোঝা যায় আগেটা ছিল পুরা দেশ, না কি বলো? এক্সপ্লোরেটরিতে পুরা দেশ করছি না আমরা? জি স্যার। জি স্যার। রেকনেসেন্স সার্ভেতে আরো ছোট জায়গায় করে, হইতে পারে একটা 8টা ডিভিশনের ভিতরে 1টি ডিভিশন, অথবা একটা ডিস্ট্রিক্ট বা কয়েকটা ডিস্ট্রিক্ট। ঘূর্ণিঝড় হলো দক্ষিণবঙ্গে 5টা ডিস্ট্রিক্টে হলো, সুতরাং রেকনেসেন্স সার্ভে করা হচ্ছে যে আসলে কৃষির কেমন ক্ষতি হলো। জায়গা যত বড় হবে তত ইনফরমেশন আমাদের কম হবে, জায়গা যত ছোট হয়ে আসবে ইনফরমেশন তত কি হবে? বেশি হবে। হ্যাঁ, এখানে দেখো আগে ছিল কত? 2.5 লাখ ছিল না? 1 ইঞ্চি ভার্সাস কত? 2.5 লক্ষ ছিল না? আর এখানে 1 লক্ষ ভার্সাস কত? 1 লাখ। 1 লাখ, বুঝতে পারছেন? মানে 1 ইঞ্চি জায়গার ভিতরে আমরা 1 লাখ ইঞ্চি আমরা দেখাবো। স্যার জমির নকশার ক্ষেত্রে এটা অনুপাতটা কত হয় স্যার? হ্যাঁ, ওটা পরে আসতেছে। জি স্যার। আচ্ছা, এরপরে সেমি ডিটেইল। সেমি ডিটেইল হলো আরো কম, 1:25,000। 1 কত? 25,000. প্রথমটা ছিল 1:2.5 লাখ, তারপর ছিল 1:1, আর এটা হলো 1:25,000। মানে ক্ষেত্রে 1 লাখ পর্যন্ত হয়। সেটা হলো কেন? 1 লাখ হয় যখন দেখা যায় বিস্তীর্ণ সমতল ভূমি একই রকম, কোনো ভেরিয়েশন নাই। এইরকম যদি থাকে তাহলে সেখানে যেমন আছে নর্থ বেঙ্গলে পঞ্চগড় থেকে যদি তুমি রংপুর পর্যন্ত আসো, এর মধ্যে পাহাড়ও নাই, বড় নদী, বড় খাল, বিল, সাগর, তারপরে বিল টিল এগুলো কম, বিস্তীর্ণ এলাকা একই রকম, যাচ্ছই। শুধু এই ক্ষেত্রে 1 লাখ হইতে পারে। আবার যদি মনে করো ময়মনসিংহের দিকে আসলা, এদিকে হলো হাওর বাওর, আবার এদিকে হলো ওই ভাওয়ালের গড়, আর মাঝখানে 9 নদী, উঁচা নিচে হাইল্যান্ড, মিডিয়াম হাইল্যান্ড, লোল্যান্ড আছে, এরকম ক্ষেত্রে হয় 25,000। বুঝতে পারছো? জমি যখন একই রকম হবে তখন এরিয়াটা বড় হবে। জমিতে যখন বিভিন্ন রকম বৈচিত্র্যতা থাকবে তখন কত হবে? 1 থেকে কত হাজার? 25,000। আর জমি যদি বিস্তীর্ণ একই রকম থাকে 1 লাখ। 1 লাখ বল। যেমন আছে না আব্দুল জাফরে যে গান গাইতো, ওকে গাড়িয়াল ভাই গালাও চালাও গাড়ি চিল মারি বন্দরে, মানে কি ওখানে নদী টদি কম, প্লেন ল্যান্ড, বুঝতে পারছো? যার ফলশ্রুতিতে সেখানে ওই কভারেজটা অনেক বেশি হয়। আমাদের সয়েল সার্ভে করতে গেলে একটা টার্ম আছে ট্রাভার্স। কি টার্ম আছে? ট্রাভার্স। কি টার্ম আছে? ট্রাভার্স হলো, মনে করো আমরা সব জমিতে তো যেতে পারবো না, ট্রাভার্স তৈরি করতে। ট্রাভার্স হলো কি, মনে করো ময়মনসিংহ জেলাকে আমরা সার্ভে করবো। ময়মনসিংহ থেকে বিশ্ববিদ্যালয়ের মাঝখানে দক্ষিণ দিকে সুতিয়া খালিয়া টোক পর্যন্ত একটা রাস্তা গেছে না? গেছে না? ময়মনসিংহে মনে করো এটা আমরা সার্ভে করবো, সুতরাং এটা একটা রাস্তা ধরে ধরে আমরা যাবো, এটা হলো একটা ট্রাভার্স। বুঝতে পারছো? আবার মনে করো ময়মনসিংহ শহর থেকে ত্রিশাল হয়ে, ভালুকা হয়ে ঢাকা চলে গেছে না? জি স্যার। আর একটা ট্রাভার্স, মানে যে লাইন বরাবর আমরা স্যাম্পল সার্ভেটা করব, এই লাইনটাকে বলা হয় ট্রাভার্স। লাইনটাকে কি বলা হয়? ট্রাভার্স। ইউনিভার্সিটির মাঝখান দিয়ে গেছে, এটা ধরলাম একটা ট্রাভার্স। আমাদের ওই হয়ে আমাদের ওই ময়মনসিংহ হয়ে ত্রিশাল হয়ে একটা ভালুকা চলে গেছে, এটা একটা ট্রাভার্স। আবার মনে করেন ময়মনসিংহ থেকে
সম্ভবগঞ্জ হয়ে কিশোরগঞ্জের দিকে গেছে, এটা আর একটা ট্রাভার্স। বুঝতে পারছেন? যে লাইন বরাবর আমরা তাকে বলা হয় ট্রাভার্স। তাকে বলে কি? লাইন বরাবর করবো তাকে বলা হয় কি? ট্রাভার্স। এই ট্রাভার্স গুলো এই সেমিডিটেইলের ক্ষেত্রে 3 থেকে 8 কিলোমিটার দূরে দূরে হতে পারে। মানে একটা লাইন দক্ষিণ দিকে গেল, এর 3 থেকে 8 কিলোমিটার পশ্চিম থেকে আরেকটা লাইন দক্ষিণ দিকে গেল। এইরকম 3 থেকে 8 কিলোমিটার পর পর সোজা পথ, সরল পথ আমরা ধরে নিয়ে যে সার্ভে করব, এটাকে বলা হচ্ছে ট্রাভার্স। আর ট্রাভার্সের মধ্যে মনে করা ময়মনসিংহ শহর থেকে সুতিয়াখালী দিকে যাচ্ছে, 1 কিলোমিটার দূর দিয়ে কয়েক গজ থেকে শুরু করে 1 কিলোমিটার পর পর আমরা সয়েল স্যাম্পল কালেকশন করে সার্ভে করব। এরকম যদি করি তখন তাকে বলা হয় সেমি ডিটেইল। সেমি ডিটেইলের ট্রাভার্সের একটা থেকে আরেকটা দূরত্ব কত কিলোমিটার থাকে? 3 to 8 কিলোমিটার। 3 থেকে 8 কিলোমিটার। 3 থেকে 8। আর লাইন বরাবর স্যাম্পল কতটা দূর থেকে নিব? 1 কিলোমিটার পর্যন্ত। কয়েক গজ থেকে শুরু করে 1 কিলোমিটার পর্যন্ত। মাটি যদি একই রকম থাকে তাহলে 1 কিলোমিটার যাবে। মাটি যদি দেখা যায় এখানে সাদা, কালো, লাল থাকে তাহলে কয়েক গজও হতে পারে। তাহলে সেমি ডিটেইল সার্ভেতে ট্রাভার্স গুলো করব কয় কিলোমিটার দূর দূর? 3 থেকে 5। 3 থেকে 8। যদি একই রকম থাকলে 8 পর্যন্ত যাবো, আর যদি কম থাকে তাহলে 3, 4, 5, 6, 7, 8। এক লাইন বরাবর কতটুকু দূরে থেকে আমরা স্যাম্পল নিব? কয়েক গজ থেকে। কয়েক গজ থেকে 1 কিলোমিটার। আর এখান থেকে মাটি যখন কালেকশন করব আমরা প্রোফাইল দেখব। প্রোফাইল ফার্স্ট ইয়ারে পড়াইছে না তোমাদের? জি স্যার। যে দৃশ্যগুলো দেখা যায়, বিভিন্ন লেয়ার গুলো দেখা যায়, একে বলা হয় কি? সয়েল প্রোফাইল। আমরা যেখানে যেখানে ট্রাভার্স এবং যেখান থেকে আমরা ওই 1 কিলোমিটার দূর থেকে যদি আমরা দেখি, মানে পিট গর্ত করে আমরা এখান থেকে প্রোফাইল স্টাডি করব। মাটি গর্ত করে প্রোফাইল স্টাডি করব। বুঝতে পারছো? ঠিক আছে তো নাকি? সব জায়গা থেকে না, যেখানে যে পয়েন্টে সিলেকশন করবো সেখান থেকে প্রোফাইল স্টাডি করব। স্যার, হ্যাঁ স্যার রোড তো অনেক সময় হচ্ছে স্ট্রেট লাইন বরাবর হয় না, মানে রোড তো অনেক সময় আঁকা বাঁকা হয়, সেক্ষেত্রে না না বাবা প্লটের কথা বলছি না তো। মনে করো তুমি ডেউ ফার্ম থেকে আমাদের ইউনিভার্সিটি 5 তলা থেকে সরাসরি পশ্চিম দিকে যাওয়া শুরু করলা, প্লট আঁকা বাঁকা হোক সে কথা না। যে মনে করো যে জমি একই রকম মনে হচ্ছে, যেমন আগে জমি ছিল ইউনিভার্সিটিতে সবচেয়ে অনুর্বর জমি ছিল, যেটা স্টেডিয়াম বানাইছেন, এটা অনুর্বর জমি ছিল। আর সবচেয়ে উর্বর জমি ছিল পাগলা বাজার আছে না, সরাদি হলের পিছনে, ফুলহাগের পিছনে যে নিচু জায়গাটা, সেখানে ছিল উর্বর জমি। এখন আমরা লাইন বরাবর যাব, জমি ছোট না বড় সেটা আমাদের বিবেচ্য বিষয় না, জমি একই রকম কিনা সেটা বিবেচ্য বিষয়। বুঝতে পারছো? জি স্যার। একই রকম যেখানে আছে একটা নিব, আবার যখন মনে করি অন্যরকম সেখানে আর একটা নিব। এই দূরত্বটা 100 গজ হইতে পারে, 1000 গজ হইতে পারে, 1 কিলোমিটার হইতে পারে। বুঝতে পারছো? স্যার জি স্যার। বলো স্যার, ট্রাভার্সের যে লাইনটা স্যার ডিসাইড করব আমরা। জি স্যার, আমরা নিজেরা লাইন ডিসাইড করব নাকি স্যার? আমরা নিজেরা লাইন ডিসাইড করব আমরা। জি স্যার, মানে কোন দিকে আমি করতে চাচ্ছি ওইটা। হ্যাঁ, আমি কোন দিকে করতে যাচ্ছি সার্ভে, ওই জিনিসটা আমি ডিটারমাইন করব নাকি? হ্যাঁ ওই দিকে। আমি উদাহরণের কথা বললাম, সুতিয়াখালী কথা, তারপর ত্রিশালের রাস্তার কথা, তারপরে কিশোরগঞ্জের রাস্তার কথা, এর উদাহরণ স্বরূপ। তুমি যখন একটা এরিয়া সার্ভে করবা, দেখবা দেখতেও হবে, রাস্তাঘাট আমার থাকতে হবে, তাই না? তোমাকে যদি বলে হাইটে 8 মাইল দূরে যাও, তুমি যেতে পারবা? কমপক্ষে মোটরসাইকেলের রাস্তা লাগবে, তাই না? জি। যোগাযোগ ব্যবস্থাটাও লাগবে, কমপক্ষে মোটরসাইকেল যাতে চলে, এরকম একটা অবস্থা। জি জি। তারপরে প্রোফাইল চেক কি শুধু প্রত্যেকটা ট্রাভার্স থেকে একটা করলেই হবে? কি ট্রাভার্স মানে? প্রোফাইল চেক না, যেখানে মাটি দেখবে একই রকম, মনে করে একই রকম মাটি আছে, একটা প্রোফাইল স্টাডি করলাম, দেখা গেল ওদিক যাওয়ার পর একটা নিচু এলাকা আছে, তাহলে সেখানে আবার নিতে হবে। তারপরে যা দেখলে যে আবার উঁচু আছে কিন্তু মাটিটা লাল মাটি, আবার সেখান থেকে আবার নিতে হবে। মাটি দেখতে হবে, একই রকম মাটি হলে ওখান থেকে একটাই নিব। মাটি যদি উঁচা নিচু বেশি হয়, মাটির রং যদি বদলে, সেখান থেকে আর একটা নিব। ঠিক আছে তো নাকি? স্যার আচ্ছা স্যার, আমরা যদি স্যার রাস্তাকে ট্রাভার্স ধরি, তাহলে স্যার রাস্তা তো অনেক জায়গায় বেঁকে যায়। না, ব্রেকে যাক না, ব্রেকে যাক তাতে যায় আসে না।
বেঁকে যাক যায় আসে না। তুমি দেখবা মাটি, এই রাস্তা দিয়ে তুমি যাচ্ছ, দেখবো তো ডানে আর বামে দেখবা মাটি কোথায় কোন রকম রাস্তা দিকে যাক, তুমি দেখবা মাটি, মোটরসাইকেলের ভিতরে যাবা বা গাড়ি নিয়ে ভিতরে যাবা বা চোখ দিয়ে দেখবা, যেখানে মানে মাটিটা অন্যরকম ওখানে যা তুমি ওই গর্ত করবা। জি স্যার। যাওয়ার জন্য ওই পথটা, এটা কাল্পনিক একটা পথ ধরে নেওয়া হয়। এরপরে এই যে প্রোফাইল পাইলা, মাটি পাইলা, এগুলোর উপর ভিত্তি করে ম্যাপিং ইউনিট করবা সয়েল অ্যাসোসিয়েশন, সয়েল সিরিজ। কি বলে? লোয়েস্ট লেভেল হলো সয়েল সিরিজ। লোয়েস্ট লেভেল কি বলে? সয়েল সিরিজ। আমরা সার্ভের লোয়েস্ট লেভেল যেটা বলি সেটাকে বলা হয় কি? সয়েল সিরিজ। কাছাকাছি কতগুলো সিরিজ মিলে সয়েল অ্যাসোসিয়েশন হয়, কাছাকাছি কতগুলো সয়েল মিলে কি হয়? সয়েল অ্যাসোসিয়েশন। মনে থাকবে তো? জি স্যার। লোয়েস্ট লেভেল কি? একটা সবার নিচে কি? লাস্ট লাইনটা আরেকবার স্যার মানে খেয়াল করতে পারেনি স্যার। কোনটা? লাস্ট লাইনটা এটা সোয়েল অ্যাসোসিয়েশন না, সয়েল সিরিজ হলো সবার নিচের লেভেলের, একেবারে বটম, মানে যেটার নিচে আর নাই তাকে বলা হয় সয়েল সিরিজ। আর কাছাকাছি একই রকম সয়েল সিরিজ যদি থাকে তাকে সয়েল অ্যাসোসিয়েশন বলে। যেমন আছে, তোমরা ওই মনে করো ওই বগুড়া জেলা থেকে আসছো, বুঝতে পারছো? বগুড়া জেলা থেকে আসছো, এখন বগুড়া জেলার লোয়েস্ট লেভেল কি হলো? গ্রাম। লোয়েস্ট লেভেল কি স্যার? গ্রাম। গ্রাম। এরপরে লেভেল কি স্যার? এটা ধরা যায় উপজেলা বা পৌরসভা বা উপজেলা, শহরের কথা বললা। এরপরে হলো একটা ইউনিয়ন স্যার। এরপরে একটা ইউনিয়ন, আর এরপরে লেভেল হলো একটা উপজেলা, তাই না? জি স্যার। তোমরা মনে করে একটা মানে গ্রাম 10-12টা গ্রাম নিয়ে সাথে একটা ইউনিয়ন হয়। তুমি আসছো একটা সয়েল সিরিজ, মনে করো তুমি গ্রাম একটা সিরিজ, বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন জন আসছো। সুতরাং বললা যে আমরা ইউনিয়ন, আমাদের ওই গাবতলী উপজেলার মনে করো একটা গাইবান্ধা ইউনিয়নের বিভিন্ন গ্রামে যারা আছে এদের সব ছাত্র একটা অ্যাসোসিয়েশন তৈরি করব। তাহলে ওই ইউনিয়নের সবাই মিলে একটা অ্যাসোসিয়েশন আসলা, মানে তাদের চিন্তা চেতনা কথাবার্তা সবকিছু কিন্তু খুব কাছাকাছি হবে, বুঝতে পারছো? সুতরাং সয়েলের সবার নিচে হলো সিরিজ, কাছাকাছি সিরিজ গুলো মিলা তৈরি হয় কি? সয়েল অ্যাসোসিয়েশন। বাংলাদেশে কয়েক শত সয়েল অ্যাসোসিয়েশন আছে, বুঝতে পারছো জিনিসটা নাকি বুঝো নাই? বলো। বুঝেছি। আমরা ট্রাভার্স করব, স্যাম্পল কালেকশন করে, সয়েলে ক্লাসিফিকেশন করে ম্যাপ তৈরি করব। নিচের লেভেলের নামটা কি? সয়েল সিরিজ। কাছাকাছি অনেকগুলো সিরিজ মিলা হয় সয়েল অ্যাসোসিয়েশন। আবার লাল মাটির সয়েল সিরিজ আর ওই গ্রে সয়েলের সয়েল সিরিজ নিয়ে অ্যাসোসিয়েশন করা যাবে না, কারণ দুটো দুই জিনিস, বুঝতে পারছো? একই অঞ্চলে বিভিন্ন সিরিজে থাকে, এগুলো মিলে তৈরি হয় সয়েল সিরিজ। সময় বোধহয় শেষ আমার নাকি? যাই হোক, আজকেও আবার অনেক সময়টা নষ্ট হয়েছে। আল্লাহ চাই তো নেক্সট ডেতে আমরা চেষ্টা করব সঠিক সময় থাকার জন্য। ভালো থাকবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।